evening everyone. Welcome to Slender and Agenda FC. আমরা যারা আমাদের কথাগুলো রেগুলার শুনেন ইউটিউবে এবং আমাদের হচ্ছে গিয়ে এখন আমরা ফেসবুকে লাইভ করি, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের লেটেস্ট শোতে। আজকে হচ্ছে গিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে কথা বলবো, রিয়াল মাদ্রিদের, যেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের রাউন্ড অফ 16 এর ম্যাচ এগেনস্ট ম্যানচেস্টার সিটি, যেটা সান্তিয়াগো বার্নাবিউতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার কো-হোস্ট আসাদকে ওয়েলকাম করছি। এন্ড আসাদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। I hope you are doing all right. Yeah, I think I'm doing fine. প্রথম স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ ম্যাচের অফিসিয়াল পোস্টার, চুয়ামিনিকে দেখানো। আই থিঙ্ক মানে রিয়াল মাদ্রিদের এখন যেই কারেন্ট ইনজুরি সিচুয়েশন এন্ড এভরিথিং, চুয়ামিনি ইজ দ্য অনলি ফিট এন্ড বেস্ট প্লেয়ার alongside Fede Valverde in our team right now. What do you think? Despite not being consistent enough আর কি, মানে প্রথম দিকে কনসিস্টেন্ট ছিল, তারপরে হচ্ছে তোর আপস এন্ড ডাউনস গেল আর কি, বাট রিসেন্টলি হচ্ছে হি ইজ বিন দ্য বেস্ট প্লেয়ার। ইয়া, এখানে আসলে আসলে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের এখন যে সিচুয়েশন, কোনোভাবে আসলে আমি ম্যানচেস্টার সিটির সাথে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখতে পারছি না। মানে রিয়াল মাদ্রিদের ফার্স্ট টিমেরই অ্যাটলিস্ট 10 জনের উপরে ফুটবলার হচ্ছে এই ম্যাচে থাকবে না। ইম্পর্টেন্ট নেমগুলোর মধ্যে যদি আমি বলি, তোমার কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, রড্রিগো হচ্ছে গিয়ে ওনার এসিএল ইনজুরি হয়েছেন, উনি আজকে হচ্ছে গিয়ে ওনার সার্জারি হয়েছে। আলভারো ক্যারেরাস থাকবে না, আলাভা থাকবে না, মিলিতাও থাকবে না। সো মানে রিয়াল মাদ্রিদ আসলে জাস্ট ম্যাচটা পার্টিসিপেট করার জন্যই খেলবে। আই থিঙ্ক এটাই আসলে আমাদের ইনিশিয়াল প্ল্যান থাকা উচিত। বার্নাবিউ ম্যানচেস্টার সিটির সাথে যখন ওদের ঘরের মাঠে খেলবে ইতিহাদে, ওইখানেও আসলে জেতার মতো কোনো সিচুয়েশন থাকবে বলে আমার মনে হয় না। সো আই থিঙ্ক এটা জাস্ট পার্টিসিপেশন এই সিজন থেকে আসলে নতুন করে পাওয়ার মতো কিছু নাই। বাট ইয়া, উই শ্যাল সি আসলে রিয়াল মাদ্রিদ কি করে। তোমার আসলে এই গেমটা নিয়ে মানে আই ডোন্ট থিংক রিয়াল মাদ্রিদ হোম ম্যাচটাও জিততেছে, এটা মানে ওইটাও হারবে। মানে হোম ম্যাচটা আসলে মানে যদি রিয়াল মাদ্রিদের গেম বের করতে হয়, আমি আজকে একটা হচ্ছে গিয়ে তোমার নিউজ লেটার পড়তেছিলাম, স্প্যানিশ জার্নালিস্ট, তারা বলছো যে রিয়াল মাদ্রিদ প্ল্যান করতেছে ইনিশিয়ালি যে তারা যদি ম্যাচ এটা বের করতে হয় তাহলে ইতিহাদ ম্যাচ থেকে গেমটা বের করে আনতে হবে, কারণ বার্নাবিউ ম্যাচে কোনোভাবে সুযোগ নেই ম্যাচটা বের করে আনার, বিকজ রিয়াল মাদ্রিদ টিমে আসলে ফার্স্ট টিম প্লেয়ারই এত পরিমাণ মিসিং যে রিয়াল মাদ্রিদ আসলে তার সেকেন্ড টিম নিয়ে খেলতে হবে, টু বি অনেস্ট। আমার মনে হয় যে তোর ইতিহাদে চাইলেও রিয়াল মাদ্রিদ, ঠিক আছে ধর ইতিহাদে রিয়াল সিটি হচ্ছে এবার আহামরি কনসিস্টেন্ট না, সিজনের শুরুতে হচ্ছে টটেনহামের কাছে হারে, বাট স্টিল তোর রিয়াল মাদ্রিদের যে কারেন্ট স্কোয়াড, তারপরে তোর মানে যে ফর্মগুলো যাচ্ছে ইতিহাদে, মানে এটা আই থিঙ্ক কাইন্ড অফ ইম্পসিবল, মানে পারবে না। মানে আমার কথা হচ্ছে মানে রিয়াল মাদ্রিদ হয়তো ট্রাই করবে যে জাস্ট টু পুট অন এ গুড ফাইট, তারপর দেখা যাবে বাকিটা কি হয়। এটা হয়তো রিয়াল মাদ্রিদের ইনিশিয়াল প্ল্যান থাকবে। বাট সত্যি কথা বলতে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি কিলিয়ান এমবাপ্পেকে হচ্ছে গিয়ে সেকেন্ড লেগে মাঠে দেখতে চাই কিনা, আমি বলবো যে না, আমি চাই না। বিকজ লা লিগা এখনো মোটামুটি কিছু আছে, বাট আই ডোন্ট থিঙ্ক লা লিগা যেটা পসিবল। বাট যদি কোনো মেজর ইনজুরি হয়, আই ডোন্ট ওয়ান্ট টু মিস কিলিয়ান এমবাপ্পে ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো অবভিয়াসলি আমি চাইবো না কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করুক বা ওই ম্যাচে থাকুক, যদি অলরেডি এই ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদ মানে বাজেভাবে হেরে বসে এভরিথিং। এন্ড যেহেতু ক্যারেরাসও ইনজুরি, সো আই উইল মিস হিম মোস্ট। সো আমার মনে হয় না যে ক্যারেরাস ধর সেকেন্ড লেগে যখন ব্যাক করবে, মানে হুইচ ইজ এক্সপেক্টেড, আমার তোর কি মনে হয় যে মানে ফুল ম্যাচ খেলানো উচিত হবে, যেহেতু ইনজুরি ইস্যুটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে সেকেন্ড ম্যাচটার আগে মাঝখানে লা লিগার আরেকটা গেম আছে, ওই গেমে হয়তো বেঞ্চ থেকে আসবে যদি আসলে ক্যারেরাস গেম ফিট হয় আর কি। হয়তো শেষে 10-15 মিনিট বা 20 মিনিট খেলবে, ওই 20 মিনিটের উপরে হচ্ছে এভালুয়েট করে ম্যানেজমেন্ট ডিসাইড করবে যে তোর ক্যারেরাস সেকেন্ড লেগে স্টার্ট করবে কিনা। এন্ড আসলে সবকিছু ডিপেন্ড করতেছে এই ম্যাচের উপরে। যদি এই ম্যাচে রিয়াল মাদ্রিদের রেজাল্ট খারাপ হয় এগেইনস্ট ম্যানচেস্টার সিটি, তাহলে আই ডোন্ট থিঙ্ক মানে এইসব ফুটবলারদেরকে সেকেন্ড লেগে পুশ করা উচিত, কারণ কোনো মানে হয় না। ইমাজিন যদি গেমটা 3-0 শেষ হয়ে আজকে ফর ম্যানচেস্টার সিটি, তাহলে আসলে ইতিহাদে গিয়ে আসলে রিয়াল মাদ্রিদ 4-0 জিতবে না কখনো, ইটস ইম্পসিবল উইথ দেয়ার ফুল স্কোয়াড। সত্যি কথা বলতে এটা সম্ভব না। মানে ধর টিপিক্যালি ঘটনাটা কি যে হোম রাউন্ডে হচ্ছে তুই মানে ধর ইউ প্লে ইউর বেস্ট গেম, হ্যাঁ ইউ প্লে ইউর বেস্ট গেম, বাট অ্যাওয়ে গ্রাউন্ডে গিয়ে গোল দিয়ে আসবে, এটা আসলে মানে খুবই আনলাইকলি আর কি। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম।
সো আই থিঙ্ক আসলে এই ম্যাচ থেকে নতুন গেইন করার মতো কিছু নেই। রিয়াল মাদ্রিদের আসলে চ্যাম্পিয়ন্স লিগটা এই সিজনের শুরু থেকে একদম আপস এন্ড ডাউনস এর মধ্যে ছিল। একটা বিগ গেমও জিতেনি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে। ইউভেন্টাস গেমটাকে আমি কাউন্ট করবো না এজ এ বিগ গেম। দ্যাট মিনস রিয়াল মাদ্রিদ কোনো বিগ গেমই জিততে পারেনি, হিউমিলিয়েটেড হয়েছে বেনফিকার সাথে, ম্যানচেস্টার সিটির সাথে। দে ট্রাইড টু পুট অন এ গুড ফাইট, বাট আসলে আলটিমেটলি পারেনি, লিভারপুলের সাথে তারা খেলতেই পারেনি। সো ইয়া, এই সিজন চ্যাম্পিয়ন্স লিগ ডিসঅ্যাপয়েন্টেড, গত সিজনে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। সো ইয়া, এটা ছাড়া আসলে বেশ কিছু বলার নেই এই টিমটা নিয়ে। যে কথাগুলো নিয়ে আমি একটু তোমার সাথে ডিসকাস করবো সেগুলো আসলে ম্যাচ রিলেটেড না ওইভাবে, বাট আই থিঙ্ক আই ওয়ান্ট টু ডিসকাস রিয়াল মাদ্রিদের গত 3 বছরে তোমার হচ্ছে ফিমেল টিম, মেল টিম, তারপর কাস্তিয়া টিম সব মিলায় 17টা এসিএল ইনজুরি। এটা ফুটবল ইতিহাসের কোনো ক্লাবে কখনো এত শর্ট স্ট্রেচ টাইমের মধ্যে হয় নাই। অ্যান্ড শুধু এগুলো তো শুধু আমি বড় ইনজুরি করার কথাগুলো বলতেছি, তাই এসিএল ইনজুরি। তাছাড়া হচ্ছে গিয়ে তোমার হ্যামস্ট্রিং ইনজুরি, নর্মাল কাফ ইনজুরি, মানে ইনজুরি গুলো জিনিসটা মানে রিয়াল মাদ্রিদের হচ্ছে কি কনস্ট্যান্টলি রিয়াল মাদ্রিদের হচ্ছে। এন্ড কিছু কিছু ফুটবলার যাদের হোল কেরিয়ার এখনো পর্যন্ত হয়তো টোটালি 10-15টা দিন মিস করছে, ওইসব ফুটবলার রিয়াল মাদ্রিদে এসে 1 সিজন 2 সিজনের মাথায় অলরেডি ধরো তোমার 100 দিনের উপরে খেলা মিস করে ফেলছে। মানে জিনিসটা আসলে কোইন্সিডেন্ট নাকি ডু ইউ থিঙ্ক যে রিয়াল মাদ্রিদ মেডিকেল স্টাফের এখানে দে হ্যাড সামথিং টু ডু? আই থিঙ্ক ধর আমি কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে টটেনহামের হচ্ছে তোর মানে সেম রিট্রাক্টেবল পিচ ইউজ করে, রিয়াল মাদ্রিদও সেম, এবং দুইটা টিম হচ্ছে তোর মানে প্লেগড বাই ইনজুরি। সো আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ এ কোরিলেশন অর নট, বাট মানে ব্যাপারটা হয়তো আমলে আনবে আর কি। আর রিয়াল মাদ্রিদের যে মেডিকেল টিম আছে ওইটা নিয়েও তো যথেষ্ট কথা উঠছে যে ওরা আসলে ওই রকম মানে ভালো কাজ করতে পারতেছে না আর কি, নাহলে এত ইনজুরি কেন হয়। তোর নেক্সট এমবাপ্পে সম্ভবত ওর নিজের টিম নিয়ে হচ্ছে মানে প্যারিসে চলে গেছে, বেলিংহামও তোর মানে ইংল্যান্ডে ব্যাক করছে ইয়ার নেওয়ার জন্য আর কি, ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এটা কি শুনছিলি? হ্যাঁ হ্যাঁ শুনছি। দ্য থিং ইজ, তুমি ওই পিচে যে কথাটা বললে এটা আমিও পড়ছি। বিষয়টা হচ্ছে কি এটা নিয়ে আবার ইনভেস্টিগেট করবে। যদিও এটা যদি হয়ে থাকে এটা আসলে অবাক হওয়ার কিছু নেই, হয়তো ইফেক্টটা থাকতে পারে, বাট সেটা আসলে ইভালুয়েট করার পর জানতে পারবো আমরা। কিলিয়ান এমবাপ্পে হচ্ছে গিয়ে প্যারিসে গিয়ে ট্রিটমেন্ট করানো বা তোমার জুড বেলিংহামে লন্ডনে গিয়ে ট্রিটমেন্ট করানো, যেটা যতদূর আমি পড়ছি সেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আন্ডার রিয়াল মাদ্রিদ মেডিকেল টিমে হচ্ছে আর কি। মানে রিয়াল মাদ্রিদের মেডিকেল যেসব ডক্টরস আছে তারা হচ্ছে গিয়ে একসাথে ট্রাভেল করছে উইথ কিলিয়ান এমবাপ্পে এন্ড জুড বেলিংহাম, যেন হচ্ছে মানে একদম স্পেশালাইজড ডক্টর দেখাচ্ছে আর কি। ওই ধরো তোমার প্যারিসে গিয়ে লন্ডনে গিয়ে মানে রিয়াল মাদ্রিদের ডাক্তারদেরই হচ্ছে গিয়ে তোমার থ্রুতে এটা হচ্ছে গিয়ে পড়ছি আমি। বাট স্টিল এখানে আসলে রিয়াল মাদ্রিদ ডক্টরদের সমস্যা আছে, যেটা অলরেডি আমরা তোমার রড্রিগোর কথা জেনেছি যে রড্রিগো আসলে পার্শিয়াল ওনার যে এসিএল টিয়ারটা সেটা 2023 সালে হয়েছে, যখন উনি ব্রাজিলের হয়ে সম্ভবত কয়েকটা ম্যাচ খেলছিল কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে। তারপর থেকে হচ্ছে রিয়াল মাদ্রিদের ডক্টর টিম স্যানিটাস ওনারা হচ্ছে বলছে যে কোনো ধরনের সার্জারি দরকার নেই, হি ক্যান প্লে। ওনাকে গ্রিন লাইসেন্স দেওয়া হয়েছে খেলার জন্য। এন্ড টেকনিক্যালি উনি এত বছর ধরে 2 বছর বা 3 সিজন হচ্ছে ইনজুরি নিয়ে খেলছেন, ফাইনালে ওনার এসিএল ইনজুরি হয়েছে। তো দ্যাট মিনস অফকোর্স এটা একটা অনেক বড় সমস্যা, অনেক বড় সমস্যা। মানে একটা ফুটবলারকে হচ্ছে কি এভাবে জাস্ট মানে কোনো কিছু হবে না এভাবে মাঠে স্টার্ট করানো এসিএল ইনজুরির মতো মানে একটা এটা তো তোর ইনজুরি নিয়ে। হ্যাঁ মানে এটা তো তোর বলে যে স্লেভরি আওয়ার্স যেটাকে বলে আর কি, যে মানে প্লেয়ার ইনজুর্ড। জুড বেলিংহামের শোল্ডার ইনজুরিটাও রিয়াল মাদ্রিদ আসলে অনেক বেশি লিঙ্গার করছে। জুড বেলিংহামের শোল্ডার ইনজুরি 2023-এ হয়েছে, 23-24 সিজনে, সেটা উনি সার্জারি করেছেন 25-26 সিজনের শুরুতে, সেটাও অনেক পরে হয়েছে। সো এই জিনিসগুলো নিয়ে আই থিঙ্ক আমাদের কথা বলা উচিত। অ্যান্ড রিয়াল মাদ্রিদ টেকনিক্যালি আসলে এখন পর্যন্ত কোনো কিছু এগুলো নিয়ে কথা বলেনি। আই রিয়েলি হোপ রিয়াল মাদ্রিদ সিজন শেষে হচ্ছে গিয়ে যখন তোমার পুরো হচ্ছে সিজনের রিভিউ করবে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করবেন, যদি কোনো ড্রাস্টিক মেজার নিতে হয় সেগুলো নিবে। আরো একটা জিনিস যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের এখন যারা ফিজিক্যাল ট্রেনার আছে, অ্যান্টোনিও পিন্তাসের কথা বলা হচ্ছে। ওনাকে নিয়ে রিয়াল মাদ্রিদে একটা সময় সবাই খুব সেলিব্রেট করতো ওনাকে, ওনার ডিরেক্ট মেথডগুলোর জন্য, বাট এখন আসলে মানে উনি যেভাবে ট্রেনিং করায় সেটা হচ্ছে ব্যাকডেটেড। সত্যি কথা বলতে এটাই ম্যাক্সিমাম হচ্ছে অ্যানালিস্টরা বলে, রিয়াল মাদ্রিদের আন্ডারে যেসব তোমার জার্নালিস্ট আছে ওনারা কি কথা বলে যে এইভাবে হচ্ছে গিয়ে মানে ফুটবল খেলার জন্য এভাবে ফিজিক্যালি প্রিপেয়ার করানো হয় না এখন আর। তো এটাও হয়তো অনেকে বলছে যে ইনজুরির সাথে সামহাও লিঙ্কড।
এন্ড দেখা যাচ্ছে যে উনি আসার পথে ইনজুরি, মানে মেজর ইনজুরি গুলো আরো বেশি হচ্ছে, ইম্পর্টেন্ট ফুটবলাররা আরো বেশি ইনজুর হচ্ছে। সো আই থিংক এটাও আসলে কন্ট্রিবিউট করছে রিয়াল মাদ্রিদের ইনজুরির এই লিস্টে। তো আই থিংক এটাও আসলে চেঞ্জ হবে হয়তো। আর আরো সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ফ্লোরেন্তিনো প্যারেজের সাকসেশন। সবাই ধারণা করছে যে উনি হয়তো পরের বার আর থাকবে না পরের মেয়াদে এজ এ প্রেসিডেন্ট। সো সবচেয়ে বড় ইস্যু মনে ওইটাই হবে এগুলো থেকেও। আমি আজকে একটা নিউজটা পড়তেছিলাম যেখানে বলতেছিল যে এখন ক্লাবের মধ্যে যে সমস্যাগুলো আছে তোমার ইনজুরি নিয়ে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্রান্সফারস এন্ড এভরিথিং, সেগুলো সব সেকেন্ডারি সমস্যা রিয়াল মাদ্রিদের জন্য। রিয়াল মাদ্রিদের কারেন্ট সবচেয়ে বড় সমস্যা ফর দ্য নেক্সট 1 or 2 years ইজ যে ফ্লোরেন্তিনো প্যারেজের সাকসেশন। সো দেখা যাক সামনে আসলে রিয়াল মাদ্রিদের জন্য খুবই টাফ টাইম আসতেছে। আই রিয়েলি হোপ রিয়াল মাদ্রিদ বিং রিয়াল মাদ্রিদ এই জিনিসগুলো হচ্ছে গিয়ে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে। আমি হচ্ছে তোমার সামনে এখন একটা প্রেডিক্টেড 11টা শেয়ার করব, যদিও অলরেডি রিয়াল মাদ্রিদ এখনো তাদের অফিসিয়াল স্টার্টিং 11 জানায়নি, যেটা হচ্ছে কালকে হচ্ছে গিয়ে তোমার প্রেস কনফারেন্সের পরে আমরা জানতে পারবো। সো এটা হচ্ছে গিয়ে তোমার সোফা স্কোরের প্রেডিক্টেড 11। এখানে তুমি দেখতে পাচ্ছ ফেরলান্ড মেন্ডি স্টার্ট করবে আলভারো ক্যারেরাসের জায়গায়। ফেরলান্ড মেন্ডি লাস্ট ম্যাচে খুব ভালো পারফর্ম করছে। তো এটা নিয়ে হচ্ছে গিয়ে সবাই খুবই মজা করতেছিল। লাইক ফেরলান্ড মেন্ডি এই সিজনে টোটাল 3টা ম্যাচ খেলছে, 90 মিনিট করে খেলছে দুইবার, এগাস অলিম্পিয়াকোস এন্ড হচ্ছে গিয়ে তোমার সেল্টা ভিগোর সাথে, এন্ড 21 মিনিট খেলছে সম্ভবত লা লিগাতে কোনো একটা ক্লাবের সাথে, আমার নামটা এই মুহূর্তে মনে নাই। এন্ড ওই সময়টাতে উনি ভালো খেলছে, তারপর উনি আর মাঠে ছিল না। আর মেন্ডি হচ্ছে একটা বিগ গেম প্লেয়ার রিয়াল মাদ্রিদের জন্য, কারণ রিয়াল মাদ্রিদের ধরো যেসব বিগ গেম গুলো রিয়াল মাদ্রিদ জিতছে ইন রিসেন্ট ইয়ার্স, মেন্ডি প্লেড। সো হচ্ছে গিয়ে মেন্ডি But the হ্যাজ টু thing is, মানে মেন্ডি what does he even do other than মানে giving back pass? মানে সত্যি কথা বলতে মেন্ডি যখন ভালো ফুটবল খেলতেন, মেন্ডি যখন রেগুলারলি খেলতেন, মেন্ডি একজন সলিড ডিফেন্সিভ ফুলব্যাক। ডিফেন্সিভলি উনি খুবই সলিড, যেটা উনি আসলে তোমার হচ্ছে গিয়ে সেল্টা ভিগোর সাথে গেমেও দেখিয়েছেন। মানে কথাটা হচ্ছে এরকম যে লাইক মেন্ডি যদি ওই 90 মিনিট এগেইনস্ট ম্যানচেস্টার সিটি ফার্স্ট হাফে ভালো খেলতে পারে, এন্ড রিয়াল মাদ্রিদ যদি ওখান থেকে একটা ভালো রেজাল্ট বের করে আনতে পারে, দ্যাট ইজ এনাফ। তারপর উনি ইনজুরি হয়ে গেল, আবার হয়ে গেল। Bro, it's Celta Vigo. হ্যাঁ, বাট স্টিল মানে মানে ওইটা জোক। কি মনে হয় যে মানে সেমেনিও বা হচ্ছে রায়ান শেরকি মেন্ডিকে মানে রাখবে? They will I leave don't know. Mendy alive. I don't know. I don't know. I don't know. এটা একটা মিম, বাট what if he plays a good match? তাহলে তুমি মানে হচ্ছে why গিয়ে is Mendy even relevant in 2026? সেটা সেটা আমিও জানি। মানে আমার প্রশ্ন কথা হচ্ছে কি, ফেরলান্ড মেন্ডি এখনো রিয়াল মাদ্রিদে খেলে কেন, আমার ক্লাবে খেলে কেন, এটা হচ্ছে প্রথম কথা। বাট স্টিল মেন্ডি আছে। তাহলে ইমাজিন এখন মেন্ডি না থাকলে কাকে খেলাতে তুমি? ফ্রান গার্সিয়া, সেটা আরো ফ্রান সমস্যা। গার্সিয়া তো সম্ভবত গেম টাইম আর পাবে না মনে হয়। না, আই ডোন্ট থিংক উনি গেম টাইম পাবে না। উনি আফটার দ্যাট স্টেটমেন্ট যে ওই যে হ্যাঁ লিভ এমবাপ্পেকে করবে। নিয়ে হাউজেন স্টার্ট করবে এখানে, এসেন্সিয়াল দেখানো হচ্ছে, বাট আই থিংক হাউজেন উইল স্টার্ট। সাথে হচ্ছে রুডিগার থাকবে, ট্রেন্ট খেলবে। ফাইনালি ট্রেন্ট হচ্ছে কোনো একটা প্রিমিয়ার লিগ ক্লাব সাথে হয়তো খেলবে। আই রিয়েলি হোপ ইনজুর হবে না। থিয়াগো পিটার্স, যে ট্রেন্ট উইল শো আপ, আই রিয়েলি হোপ, মানে আই এগেইনস্ট রিয়েলি হোপ সিটি হি অলওয়েজ ডিড। he always did, and I think উনি এবারও শো আপ করবে যদি রিয়াল মাদ্রিদ আসলে ওনাকে ওইভাবে স্পেস করতে পারে, দিতে পারে। আমি হচ্ছে গিয়ে কয়েকটা ট্রেনিং সেশন আচ্ছা দেখছিলাম। হ্যাঁ করে মিনিট, মানে আমার একটা কথা আছে। ধর তুই গত ম্যাচে সেল্টা ভিগোর ম্যাচে আই থিংক থিয়াগো পিটারচের থেকেও পালাসিওসের ক্যামিওটা বেটার ছিল। খুবই ভালো হট টেক, আমি তোমার সাথে এগ্রি করি। পালাসিওসের ক্যামিও আরো ভালো ছিল, কারণ পালাসিওস ঠিক নরমালি কাছেতে যে পজিশনে খেলে ওনাকে ওই পজিশনে খেলানো হয়েছে, যেটা থিয়াগো পিটার্সকে তিনটা ম্যাচের একটি ম্যাচেও করানো হয়নি। থিয়াগো পিটার্সকে কোনো একদিন রাইটে খেলানো হয়, কোনো একদিন লেফটে খেলানো হয়, রাইট, কোনো একদিন মানে থিয়াগো পিটার্স হচ্ছে তো লেফট উইংয়ে ছিল, মানে থিয়াগো পিটার্স লেফট উইংয়ে কি করতেছে ওনা সিরিয়ান এগেইনস্ট সেল্টা ভিগো লেফট উইংয়ে খেলছে, তার আগের ম্যাচে রাইট উইংয়ে খেলছে, এন্ড হচ্ছে গিয়ে তোমার বেনফিকা ম্যাচে হচ্ছে সেন্ট্রালি খেলছে। সেন্ট্রালি খেললো হচ্ছে তো মানে সামনে, এরপরও তো মুভ করছে সামনে, তাই না? মানে বেনফিকা ম্যাচে তো আহামরি সময় পায়। হ্যাঁ, যেটা আসলে ওনার থেকে আমরা সবচেয়ে ভালো বেটার আউটপুট পাবো সেটা হচ্ছে ওনাকে যদি আমরা সেন্ট্রাল পজিশনে খেলাই, লাইক অ্যাজ এ ডিপ লাইং মিডফিল্ডার। ইয়া মানে একটা জিনিস খেয়াল করছিস না যে থিয়াগো পিটার্স ইজ ভেরি কাম অন দ্য বল, মানে তোর বল খুব ভালো হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি এখনো ইয়াং, বাট মানে কোনো কম্পারিজনে যাব না, বাট স্টিল মানে আমার মনে হয় যে মাদ্রিদের বাকি যে প্লেয়ারগুলো আছে ওদের থেকে মানে ভালোই মনে হচ্ছে। মানে আমি ওনাকে অলরেডি আর্দা গুলারের থেকে ভালো রেট করি, টু বি অনেস্ট। এই 3 ম্যাচের পরে এটা হট টেক না, এটা আমি অনেস্টলি বিলিভ করি। ইজ মানে তোমার হচ্ছে গিয়ে ডিপ লাইন পজিশনে আর্দা গুলারের থেকে বেটার।
এট এ বেটার পজিশন আর্দাগুলো তো ফিজিক্যালি। ডিপ লাইন পজিশনে খেলবে না, তাই না? আর্দাগুলো তো শুধু অ্যাটাকিং মিডে খেলার কথা। আড্ডাগুলো তো ধরো রীতি এখন হচ্ছে গিয়ে উনি চুয়ামিনির সাথে পিভটে খেলে, মানে যেহেতু জুড বিলিংহাম নেই বা ফেডরি ভালভার্দে উপরে হচ্ছে শিফট করে, তো ওই কারণে হচ্ছে উনি পিভটে খেলে। বাট পিভটে আই গেস থিয়াগো পিটারস এন্ড চুয়ামিনি ইজ এ বেটার চয়েস। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে গিয়ে থিয়াগো পিটার্সের কথা বলবো যে আজকে যদি উনি স্টার্ট করে বা আজকে যদি উনি ম্যাচের মধ্যে একটা আজকে না, মিনিটও খেলে, টেকনিক্যালি পরশু। মানে হ্যাঁ, মানে নেক্সট ম্যাচ যখন সিটির সাথে খেলা হবে, তখন যদি উনি স্টার্ট করে বা উনি যদি কয়েকটা মিনিটও খেলে, উনি কিন্তু রিয়াল মাদ্রিদের ইউএফা ইউথ লিগে আর কখনোই খেলতে পারবে না। এটা হচ্ছে শর্ত, যে একটা তোমার কাস্তিয়া টিমের বা সেকেন্ড টিমের কোনো ফুটবলার যদি হচ্ছে গিয়ে 3 ম্যাচের বেশি চ্যাম্পিয়ন্স লিগে স্টার্ট করে, তাহলে ওই ফুটবলার হচ্ছে গিয়ে তোমার মানে ইউথ লিগে আর খেলতে পারবে না, ইউএফা ইউথ লিগে। দ্যাট মিনস রিয়াল মাদ্রিদের জন্য ডিসিশনটা হচ্ছে এমন যে এই মোমেন্ট অফ টাইম থেকে থিয়াগো পিটার্স রিয়াল মাদ্রিদে খেললে ফার্স্ট টিমে হয় বেঞ্চ থেকে আসবে, নাহলে রেগুলার স্টার্টার হয়ে খেলবে। না হলে থিয়াগো পিটার্সের কিন্তু কাস্তিয়া থেকে আসলে ওই তোমার থার্ড ডিভিশনের গেম খেলা ছাড়া আর কোনো সুযোগ নাই ওনার পার্টিসিপেট করার কোনো ইউরোপিয়ান কম্পিটিশনে। এন্ড আই থিঙ্ক যেহেতু থিয়াগো পিটার্সকে অলরেডি সুযোগ দেওয়া হচ্ছে, মানে আর মাদ্রিদের হচ্ছে এরকম একটা ডিপ লাইন প্লে মেকারের অভাব, সো হ্যাঁ তোর মানে রোটেট করে খেলানো যায়, মানে ফার্স্ট টিমেই থাকুক, ফার্স্ট টিমের সাথে ট্রেন করুক, ম্যাচে তোর যখন গেম জিতে যাচ্ছে বা ছোট টিমের সাথে খেলা তখন টাইম দিক, সমস্যা তো নেই। আর মানে প্রেশার হ্যাঁ, দেওয়ার কোনো আমি দরকার আমি নেই। আমি তোমার সাথে লিগ, এগ্রি করি, আমি তোমার সাথে আই এগ্রি থিঙ্ক করি। লিগ ইজ অলরেডি ডুমড। সো এখন ছোটখাটো যে টিমগুলো আছে এগুলো এগেইনস্টে স্টার্ট করুক। লা লিগাতে তো আহামরি তোর ওইরকম মানে হ্যাঁ, খুবই অ্যাটাকিং মানে খেলে আমি ওইরকম আমি টিম নাই। তোমার সাথে এগ্রি করি, এখানে পালাসিসও থাকা উচিত। এন্ড আমার মনে হয় যে আমরা আসলে এখন রিয়াল মাদ্রিদের এমন একটা সময় চলে আসছি, রিয়াল মাদ্রিদের কারেন্ট যে স্কোয়াড সেখান থেকে যদি কোনো মিডফিল্ডারকে চলে যেতে হয়, সবার আগে আমি নাম বলবো এডুয়ার্ডো কামাভিঙ্গার নাম। খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টেড ওনার উপর। উনি আসলে গ্রো করেনি 21 সিজনের পর থেকে। এন্ড থিয়াগো পিটার্স, এডুয়ার্ডো কামাভিঙ্গার জায়গায় থিয়াগো পিটার্স উড বি এ মাচ বেটার চয়েস ফর মি। ও বাই দ্য ওয়ে, লাস্ট উনি সেল্টা ভিগো রিয়াল মাদ্রিদ ম্যাচ কিন্তু কাস্টিয়ার ধর, ফুটবলার। হ্যাঁ, না যেটা আমি বলতে চাচ্ছি না, লাস্ট যে সেল্টা ভিগোর ম্যাচটা ছিল ওইখানে তোর যে গোলটা মানে হয় আর কি, যে বোরখা ইগলেসিয়াস যে গোলটা করে, তোর ওইখানে সম্পূর্ণ পরিমাণে চুয়ামেনি দোষ ছিল, যে চুয়ামেনি ঠিক মতো মার্ক করতে পারে না, চুয়ামেনিকে পাশ কাটায় চলে আসছে। তুই খেয়াল করছিস কিনা যে তিনটা চুয়ামেনির দোষ মাদ্রিদের, ছিল, এট দ্য সেম টাইম তোমার হচ্ছে কি ইয়ের দোষ ছিল, ট্রেন্ড ছিল, ট্রেন্টের কথা তো ট্রেন্ড, বলতে হবে। ট্রেন্ট কুড হ্যাভ ডান বেটার ওই জায়গায়, যেটা উনি করেনি। না দেখ ট্রেন্ড ডিফেন্সিভ লায়াবিলিটি, এটা মানে সবাই জানে যে ট্রেন্টের থেকে তো তুই ডিফেন্সিভ জিনিস আশা করতেছিস না, তুই হচ্ছে ট্রেন্টের অফেন্সিভ যে বাট এটা ছিল। যেটা যেটা উনি করেছে ওটা মানে বেসিক একটা ডিফেন্ডারের করা উচিত। হ্যাঁ, উনি তো এন্ড আই এখনো জাস্ট অ্যাজ এ হোপ, হ্যাঁ, যে মানে ডোকু যে জিনিসটা পুল করছিল লাস্ট ইয়ার, আই জাস্ট হোপ মানে ডোকু উইল নট ডু সামথিং লাইক দ্যাট দিস টাইম। মানে ট্রেন্ডকে যে সবচেয়ে বেশিবার ড্রিবল পাস হয়েছিল লাস্ট টাইম সিটি ভার্সেস লিভারপুলের ম্যাচে। কথাটা হচ্ছে গিয়ে আমি আমি কিছু ট্রেনিং সেশনের ভিডিও দেখছিলাম, এন্ড হচ্ছে গিয়ে তোমার অনেকটা কয়েকটা জায়গায় হচ্ছে পড়ছি যে আরভেলোয়া এমন ভাবে হচ্ছে গিয়ে রাইট ফ্ল্যাঙ্কটা ঠিক করছে যেন ফেডেরিকো ভালভার্দে অলওয়েজ হচ্ছে গিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পেছনে রেখে যাওয়া স্পেসটা কভার করতে পারে। এন্ড যদি ওই জায়গায় মানে ট্রেন্টের সাথে ফেডেরিকো ভালভার্দে স্পেস কভার করে, তাহলে আই থিঙ্ক মোটামুটি একটু সিকিউর থাকবে ওই জায়গাটা। কারণ ট্রেনকে উপরে উঠে আসতে হবে, ট্রেনকে উপরে এসে হচ্ছে গিয়ে লং বল প্রোভাইড করতে হবে। তা না, কারণ ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ সুযোগ ক্রিয়েট করবে। না হলে কিন্তু রিয়াল মাদ্রিদ ওইভাবে সুযোগ ক্রিয়েট করার এই ম্যাচে কোনো পজিশন নাই। তুমি মানে ভিনিসিয়াসের উপরে তো আমার বিন্দুমাত্র ভরসা নাই এই ম্যাচে। ভিনিসিয়াস জুনিয়র নাথিং। সো যদি লং বল থেকে পিং করে ভিনিসিয়াস জুনিয়র বল পায়, গঞ্জালো গার্সিয়া বল পায়, আর্দা গুলার বল পায়, তাহলে আসলে এই ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদ কোনো কিছু সেলভেজ করতে পারবে। তা না হলে আসলে কোনো কিছু সেলভেজ করার নাই, গেমটা এখানে শেষ। এটা হচ্ছে And কথা। do you agree আর Vinicius waste too much time on the ball? আমি তোমার সাথে 100% এগ্রি করি। ভিনিসিয়াস অতিরিক্ত ওয়েস্টফুল। মানে রিয়াল ভিনিসিয়াস জুনিয়র এক ধরনের লায়াবিলিটি, টু বি অনেস্ট। জাস্ট বিকজ ভিনিসিয়াস জুনিয়র ইজ নাও দ্য ভিনিসিয়াস জুনিয়র উই নো ফর দ্য লাস্ট 4 ইয়ার্স, সেজন্য উনি রিয়াল মাদ্রিদে এখনো খেলেন। বাট আই ডোন্ট নো উনি আসলে কতদিন ধরে ওনার এই রেলেভেন্সি ধরে রাখবে রিয়াল মাদ্রিদে। বাট আই থিঙ্ক হিজ টাইম ইজ ওভার অলমোস্ট। মানে কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়র ওয়ার্ক করবে না, এটা মোটামুটি সবাই বুঝে গেছে। যারা ধরো যে তোমার ফুটবল আমাদের থেকে আরো ভালোভাবে হচ্ছে বুঝে কাজ করে ফুটবল নিয়ে, তারাও আসলে এখন বলা শুরু করছে যে রিয়াল মাদ্রিদের এখন সময় চলে আসছে কাকে চুজ করবে, কাকে রাখার জন্য। ইজ ইট কিলিয়ান এমবাপ্পে অর ভিনিসিয়াস জুনিয়র? এন্ড আই থিঙ্ক মানে অবভিয়াস And চয়েস, we all know the choice. ইয়া অবভিয়াস চয়েস। এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ হচ্ছে বোর্ড কিভাবে জিনিসটা হ্যান্ডেল করে। Yeah. And with that, আর যেহেতু হচ্ছে গিয়ে তোমার
হ্যাঁ, শেষ আরো করুন। একটা জিনিস হচ্ছে কি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করলে এই সিজনে সেল করতে হবে। এন্ড রিয়াল মাদ্রিদের আসলে এখন লিকুইড ক্যাশ খুবই কম, মাত্র 3.4 মিলিয়ন, যেটা কারণ হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছিল সিজনের শুরুতে, অলমোস্ট 200 মিলিয়ন এর ট্রান্সফার উইন্ডো ছিল। সো ভিনিসিয়াস জুনিয়র উইল মেক সাম গুড মানি ফর রিয়াল মাদ্রিদ, অ্যারাউন্ড Not just Vinicius 180। Junior, I think Vinicius, David Alaba, Eduardo Camavinga, Ferland Mendy, Fran Garcia, Antonio Rudiger, আর কেউ বাকি আছে? এতগুলো 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 ট্রান্সফার আই ডোন্ট থিংক হবে। আই থিংক না, I think মানে I think এতগুলো ট্রান্সফার হওয়া উচিত। মানে তোর হওয়া এমন না উচিত, যে তুই বাট যেসব কয়েকজন প্লেয়ার ফুটবলার গুলোকে অবভিয়াসলি চলে যাবে। মানে সবচেয়ে বড়টা তো অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র, আমি এটা নিয়ে একটু কথা বলবো। 150 টু 180 মিলিয়ন অনেক বড় একটা হচ্ছে গিয়ে সাম অফ মানি। এটা দিয়ে আসলে রিয়াল মাদ্রিদের মোটামুটি ডিফেন্সে যতগুলো সাইনিং করা দরকার, মিডফিল্ডে সাইনিং করা দরকার, সবই হয়ে যাবে আই গেস। এন্ড আই থিংক তোর দুইটা প্লেয়ারকে ব্যাক করানো যেতে পারে, হ্যাকোভো রামন আর হচ্ছে নিকো পাস। সো নিকোবাস উইল বি ব্যাক, এটা মোটামুটি কনফার্ম। এনরিক তো আমাদেরই ফুটবলার, এনরিক উইল বি ব্যাক অ্যাজ ওয়েল। হ্যাঁ, এনরিক 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 সো খবর রামনেরটা নিয়ে আসলে অত বেশি কোনো স্ট্রং রিউমার নেই, বাট রিয়াল মাদ্রিদ না, বাট হচ্ছে কি মানে আরো এক সিজন, ধর যদি আরো লাগে এক আর কি। সিজন হচ্ছে কি ওনাকে রাখবে লোনে, দেখবে যে উনি আসলে কারণ পরের সিজনে মোটামুটি ধারণা করা হচ্ছে যে তোমার ইয়াকোবো রামন চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলবে, বিকজ কোমো চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলবে, এটা মোটামুটি কনফার্ম সর্ট অফ। কোমো সিরিয়াতে টপ 4 এ আছে, দে আর প্লেইং রিয়েলি ওয়েল। সো আরেকটা সিজন দেখা উচিত যে আসলে কোমো ইয়া, ইয়াকোবো রামন চ্যাম্পিয়ন্স ওই লিগ সেন্সে তুই পারফর্ম করে, বললে আসলে হ্যাঁ। তারপর আসলে নিয়ে আসো। বাট তো ধর এইটা হচ্ছে যদি কি তোর ডিফেন্ডারের সংকট থাকে আর কি, আচ্ছা যে লামিনী ফাতি যে প্লেয়ারটা আছে আর কি, ওকেও প্রমোট করা যায়। হ্যাঁ, লামিনী ফাতি খুবই ভালো সলিড সেন্টার ব্যাক, বাট উনি এখনো স্টার্ট ওইভাবে করেনি। 6টা ম্যাচ খেলেছে এর পর্যন্ত, আমি ওই স্ট্যাট চেক করছিলাম যখন ওনাকে স্কোয়াডে রাখা হয়েছিল। বাট হি ইজ মানে অনলি 17 মোস্ট প্রবাবলি। সো দেখা যাক কি হয়। অ্যান্ড হুয়ান গার্সিয়া তো ইনজুর্ড, না হলে আমি হুয়ান গার্সিয়া নামটা সবার আগে বলতাম। বাট এনিওয়ে, ইয়াওয়ান মার্টিনেজ, আসলে ইউ এই ম্যাচটা থেকে আসলে খুব একটা এক্সপেকটেশনের কিছু নাই। ইট ইজ হোয়াট ইট ইজ। রিয়াল মাদ্রিদ এই সিজন আসলে যখন শাবি আলোনসোকে স্যাক করা হয় তখনই সিজন শেষ হয়ে গেছে, বাট স্টিল আমরা হচ্ছে কথা বলতে হবে, প্রিয় দলকে নিয়ে কথা বলতে চাই, সেজন্য আসলে শোগুলো করি, ম্যাচগুলো দেখি। এটা ছাড়া আসলে এই সিজন থেকে খুব একটা এক্সপেকটেশনস নাই। আপনারা যারা দর্শক আমাদের কথাগুলো এতক্ষণ ধরে শুনছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে হচ্ছে ফেসবুকে ফলো করবেন, অ্যান্ড অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন যদি I think মনে হয়। rather than giving feedbacks, give us your hot takes. প্লিজ হট টেক দিবেন, হট টেক নিয়ে আমরা ডিসকাস করতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই। কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের কমেন্টগুলো নিব, আমরা আপনাদের কমেন্ট নিয়ে ডিসকাস করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসনিং, Okay. গুড বাই। Have a good day.